মতপার্থক্য থাকলেও কেউ পরস্পরের শত্রু নয়, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। সব অপরাধীকে বিচারের আওতায় আনার আশ্বাস। আবারও নাব্য সংকটে বাগেরহাটের ৮৩ খাল ও নদী, ঘাসিয়াখালী চ্যানেলে নৌযান চলাচল ব্যাহত, পুনর্খননের আশ্বাস। এবং পর্যটনে অপার সম্ভাবনা দক্ষিণ পশ্চিমাঞ্চলে, সঠিক পরিকল্পনায় বদলে যেতে পারে অর্থনীতি। পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমে গুরুত্ব বন বিভাগের। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সংখ্যালঘু সমস্যার বিষয়ে কিভাবে সঠিক তথ্য সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের কাছে পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, মত পার্থক্য থাকলেও কেউই পরস্পরের শত্রু না। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন ডক্টর ইউনূস। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতাদের পাশাপাশি সংলাপে অংশ নেন বিভিন্ন মন্দিরের পুরোহিত, উপাসনালয়ের যাজকরা। বিভিন্ন সম্প্রদায়ের তাত্ত্বিকরাও এতে যোগ দেন। দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা কিভাবে প্রতিহত করা যায় তা নিয়েও আলোচনা হয়। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন আমাদের সহকর্মী নাজমুস সালেহি। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। সালেহি, 2 ঘন্টা হতে চলল, 2 ঘন্টা এখন পর্যন্ত চলমান রয়েছে সেই সংলাপ, যেখানে আসলে বিভিন্ন আমরা জানতে পেরেছি যে বিভিন্ন ধর্মের গুরুরা যারা এসেছেন, একই সাথে তারা হচ্ছে যে বিভিন্ন সংগঠনের নেতাও বটে, তারা এসেছেন কিভাবে এই বাংলাদেশে যে এখন সাম্প্রদায়িক পরিস্থিতি অস্থিতিশীল করার যে একটি অপচেষ্টা চলছে সেটিকে আসলে কিভাবে নিরসন করা যায় সেই পরামর্শ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সেই বক্তব্য শুনছেন। এবং তিনি তার বক্তব্য বলেছেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যের সূচনা বক্তব্যে তিনি বলেছেন যে এই দেশে আসলে কেউ শত্রু নয়, আমরা আমাদের মতে এবং বিশ্বাসে পার্থক্য থাকলেও সবাই মিলে আমরা একসঙ্গে একটি বাংলাদেশ গড়তে চাই। সেই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হলে কি করার দরকার নেতারা তিনি জানতে চেয়েছেন এবং তারা আসলে সেগুলো বলছেন। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, এখানে উপস্থিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ, বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক, ধর্ম উপদেষ্টা রয়েছেন সেখানে ফরাদ মজহার এবং হেফাজত ইসলামের 5 সদস্যের প্রতিনিধি। এছাড়াও আমরা জানতে পেরেছি যে যারা কোনো সংগঠনের সঙ্গে নেই বা কোনো ধর্মীয় রাজনীতির সঙ্গে যুক্ত নেই, কিন্তু তিনি তার সম্প্রদায়ের কাছে সম্মানিত বা তিনি হচ্ছে ইসলামিক বা সেই ধর্মের তিনি হচ্ছে যে স্কলার্স, ধর্মীয় পণ্ডিত, বোদ্ধা, এমন লোকেরাও কিন্তু সেখানে এসেছেন। সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কিভাবে রোধ করা যায়, কোন কোন সম্প্রদায় আসলে তাদের পক্ষ থেকে কি কি ভূমিকা পালন করতে পারে, আর সরকারের করণীয় কি, সরকারের কাছ থেকে তারা কি ধরনের সহযোগিতা চান, কোন জায়গায় আসলে দুর্বলতা রয়েছে এবং কারা সেই বিশেষ ফায়দাটি হাসিল করতে চাই, এই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা তাদের মতামত চেয়েছেন, তারা মতামত দিয়েছেন। পাশাপাশি তারা বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়েছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু সেই প্রস্তাবগুলো যখন বের হয়ে আসার পরে সংলাপ শেষে তখন গণমাধ্যমের মুখোমুখি তারা হবেন এবং তারা হচ্ছে আমাদেরকে জানাবেন, তখন আমরা সেটি জানতে পারবো। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক দেশ এবং সেখানে সবাই মিলে আমাদের একত্রে বসবাস করতে হবে। সাম্প্রতিক এবং বিভিন্ন সময় ঘটে যাওয়া যে বিষয়গুলো রয়েছে সে সমস্ত বিষয়ের তিনি সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আরও কী কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, এই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে বিনষ্ট না হয়, সেই ধর্মীয় গুরু, যাজক এবং পুরোহিতরা যারা আছেন প্রফেসর ইউনূসকে তারা সেই পরামর্শ দিচ্ছেন। এখন পর্যন্ত তিনি তা শুনছেন, এসে গণমাধ্যমে ব্রিফ করা হবে, পরে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহি। 5 আগস্টের পর দেশের ট্রাফিক সহ বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সদস্যদের কার্যক্রম প্রশংসনীয় বললেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান। এ সময় 9ম পদাতিক ডিভিশনের জিওসি সহ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। 5 আগস্টের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল
সেখানে তোমরা আমাদেরকে সহায়তার জন্য মাঠে নেমেছিলে। ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক কাজে তোমরা জড়িত হয়েছিলে। এই জন্য আজকে দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে। তোমাদের যে এই অবদান দেশ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। তোমরা সুন্দরভাবে এই সেনা প্রশিক্ষণ গ্রহণ করছো এবং আমি আশা করব যে তোমরা ভালোভাবে প্রশিক্ষণ নেবে। বাংলাদেশের ওপর প্রভুত্ব করা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির এক সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন সে সার্কের আলোকেই এই উপমহাদেশের রাজনীতি চলবে বলে বিএনপি আশা করে। দেশের যে সংকট, এই সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধ, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে, ভারত একটি বৃহৎ প্রতিবেশী দেশ, আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন সে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে। আমাদের সাথে কারো বৈরিতা নেই, আমাদের সাথে সবার বন্ধুত্ব থাকবে, কিন্তু আমাদের উপর কেউ প্রভুত্ব করবে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। মোংলা বন্দর সচল, সুন্দরবন রক্ষা ও এলাকার প্রতিবেশ সুরক্ষায় নৌপথের নাব্য নিশ্চিতে বছর 3 আগে খনন করা হয় নদী ও খাল। অথচ এরই মধ্যে ভরাট হয়ে যাচ্ছে বাগেরহাটের রামপালের 83টি খাল ও নদী। এতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে 56 খাল ও নদীর নাব্য ফেরাতে নেওয়া হয়েছে প্রকল্প। 2014 সালে শুরু হয় বাগেরহাটের মোংলা ঘাসিয়াখালী নৌ চ্যানেলের খনন কাজ। 2015 সালের 6 মে এই চ্যানেল দিয়ে জাহাজ চলাচল শুরু হয়। চ্যানেলটি সচল রাখতে 2018 সালে চ্যানেল সংলগ্ন রামপাল উপজেলার 5টি নদী ও 78টি খালের 310 কিলোমিটার খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যা শেষ হয় 2021 সালে। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে নদী খাল খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। খননের পর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী বাঁধ ও পাট দিয়ে মাছ চাষ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। উন্নয়নের স্বার্থে যে নদী খনন হয়েছিল সেটি স্থানীয় যে প্রভাবশালী নেতারা ছিলেন তারা কিন্তু এই নদীগুলো এবং খালগুলি আটকিয়ে আপনার মৎস্য চাষ করতেন। আশেপাশে ছোট খাল না থাকার কারণে পানির স্রোত নাই, এর কারণে পলি এসে আবার ভরাট হয়ে যাচ্ছে। এদিকে নদী খাল ভরাট হওয়ায় উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা। দ্রুতভাবে এই নদী খনন করে এই এলাকার পরিবেশ রক্ষা এবং সুন্দরবন এবং মোংলা বন্দর সচল যাতে হয়। চিংড়ি ক্ষেতের যে বাঁধগুলো আছে সেগুলো অপসারণ করতে হবে এবং জোয়ার ভাটার পানি যাতে উঠানামা করতে পারে সেটা নিশ্চিত করতে হবে এবং ড্রেজিংও আমাদের অব্যাহত রাখতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে 56 খাল ও নদীর নাব্য ফেরাতে নেওয়া হয়েছে প্রকল্প। 83টি খাল খননের মধ্যে আরো 56টি খাল আমাদের পুনঃখনন করা প্রয়োজন। এরই আলোকে এই 56টি খাল সহ অন্যান্য খাল নিয়ে একটি প্রকল্প তৈরির প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রামপালে 83 নদী ও খাল খননে খরচ হয় 175 কোটি 12 লাখ টাকা। সময় সংবাদ, বাগেরহাট। পর্যটনে অপার সম্ভাবনাময় খুলনা। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, 60 গম্বুজ মসজিদের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে অসংখ্য পুরাকীর্তি, দৃষ্টিনন্দন নানা স্থাপনা। তবে দীর্ঘদিনেও এখানে বাড়েনি সুযোগ সুবিধা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ম্যানগ্রোভ বন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ অঞ্চলের আরেক আকর্ষণ বিশ্ব ঐতিহ্যের 60 গম্বুজ মসজিদ। রয়েছে আরও অসংখ্য পুরাকীর্তি সহ নানা দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতি বছর শীত মৌসুমে সুন্দরবন ঘিরে ব্যস্ততা বাড়ে ট্যুর অপারেটরদের, যেখানে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর ও পাখিসহ নানা রকম বন্যপ্রাণীতে রোমাঞ্চিত হন পর্যটকরা। সৌভাগ্যবান হলে দেখা পান রয়্যাল বেঙ্গল টাইগারের। ম্যানগ্রোভের ভিতর দিয়ে গেলে যেটা সৌন্দর্য দেখা যায়, এটা আমি ওয়ার্ল্ডের অনেক জায়গায় গিয়েছি। দিস ইজ আনপ্যারালড। নেচারের কাছে আসার যে আনন্দ এবং এটা যতটা রিফ্রেশিং সেটা কিন্তু আর কোথাও হয় না। শুধু সুন্দরবন নয়, এ অঞ্চলে বিশ্ব ঐতিহ্যের আরেক স্থাপত্য বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। রয়েছে খান জাহান আলী মাজার, অযোধ্যা মঠ সহ অসংখ্য দৃষ্টিনন্দন স্থান ও পুরাকীর্তি। তবে ভ্রমণের এসব স্থানে অনুন্নত সড়ক ব্যবস্থা, নদীপথে পন্টুন সংকট, নিরাপদ আবাসন সংকটে প্রসার ঘটেনি এ অঞ্চলের পর্যটন শিল্পের। বইতে পড়েছি, কিন্তু আজকে আমরা নিজেরা স্বচক্ষে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। থাকার একটা ভালো ব্যবস্থা থাকে এবং এখানে ম্যানেজমেন্টটা যদি আরেকটু স্মুথ হয়
তাহলে বোধহয় সবাই আর একটু ইন্টারেস্ট পেতে এখানে আসার জন্য। বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই প্যাকেজ প্রোগ্রামগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সাংস্কৃতিক আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা জানতে পারবো। বন বিভাগের তথ্য মতে প্রতি বছর গড়ে 2 লাখেরও বেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন, যা থেকে রাজস্ব আয় হয় 4 কোটি টাকারও বেশি। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস। দুপুরে তারাব পৌরসভার বরাব, মোগরাকুল, চেয়ারম্যানপাড়া ও গোলাকান্দাইল এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বেকারি কারখানা সহ 4 কিলোমিটার এলাকার 2500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে এক কারখানা মালিককে 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানের শুরুতে স্থানীয়রা বাধা দিলেও গ্যাসের মূল বিতরণ সংস্থাগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ। বাংলার সময়। ভালো দাম পাওয়ার আশায় এবারও মুড়ি কাটা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন কুষ্টিয়ার চাষিরা। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা তাদের। কৃষি বিভাগ জানিয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হাঁটছে ঘাম ঝরানো কষ্টের ফসল। আশানুরূপ ফলন পেতে দেশি পদ্ধতিতে চাষ দিয়ে পরম যত্নে পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষক। কুষ্টিয়ার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে মূল কাটা পেঁয়াজ। তবে সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়েছে জানান কৃষকরা। ভালো দাম না পেলে লোকসানের আশঙ্কা তাদের। মূল কাটা 3 মাসেই উঠে যায় মোটামুটি। আবাদে খুব লাভ ভালো। লাভ ধরেন বিঘি প্রতি 1.5 লাখ টাকা হয়ে যায়। 1.5 বিঘে মূল কাটা পেঁয়াজ লাগাইছি। আমার অতিরিক্ত খরচ যদি আমরা সরকারের থেকে সহযোগিতা পাই তাহলে আমরা উৎপাদন বেশি করব। তবে পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। কি ধরনের কোন সাইজের পেঁয়াজ লাগালে পারে পেঁয়াজটা ভালো হয়, কি কি সার চাষে দিতে হবে, কি সার পরে দিতে হবে, কি কি ওষুধ দিলে পরে রোগ ব্যাধি হবে না, এইগুলোই আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে হচ্ছে তাদের উৎপাদনটা ভালো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবার 1700 হেক্টর জমিতে মূল কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেখছেন বাংলা সময়। লক্ষ্মীপুরে জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে নিহত 16 জন শহীদ পরিবার ও 258 জন আহতদের মাঝে মোট 54,50,000 টাকার চেক বিতরণ করে জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসক জানান আহতদের সুচিকিৎসা নিশ্চিতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 22 জনকে উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি আহত ও শহীদ পরিবারের নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মতপার্থক্য থাকলেও কেউ পরস্পরের শত্রু নয়। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। সব অপরাধীকে বিচারের আওতায় আনার আশ্বাস। এই ছিল বাংলার সময়ে। সঙ্গে থাকুন সময়ের।